তো গত 30 তারিখে জোস একটা কাজ হয়েছে, একটা না অনেকগুলো, অ্যান্ড টু বি স্পেসিফিক ঠিক 10টা জোস কাজ হয়েছে আমাদের লাইফে। ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান আসার আগে রিসেন্টলি চলে আসছে আমাদের ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স, যে ভাইয়েরা লিটারালি 10টা শর্ট ফিল্ম বানাইছে, অ্যান্ড ইচ ওয়ান অফ দেম ইজ টু গুড টু মিস। অ্যান্ড আই এম ভেরি সারপ্রাইজ যে এগুলো আসলে ঠিকভাবে ওনারা মার্কেট করে নাই বা ওই রকম এফোর্ট কেন দেন নাই মার্কেটিংয়ের জন্য, বাট ইচ ওয়ান অফ দেম ফ্রিতে অ্যাভেলেবল ইউটিউবে, অ্যান্ড টু গুড। এই প্রত্যেকটা 10টা শর্ট ফিল্মের আলাদা আলাদা ফ্লেভার আছে, আলাদা আলাদা জনার আছে, ফ্রম ফোকলোর, হরর থেকে কমেডি সেটার, প্রত্যেকটা জায়গায় কভার করা হয়েছে। অ্যান্ড দে টুক দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টরস ফর দিস। প্রত্যেকটা অ্যাক্টর, প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা শর্ট ফিল্মের জন্য ওয়াজ পারফেক্টলি চুজেন, অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা গল্প এই সময়ের গল্প বলে বা যেই সময়ের গল্পগুলো বলে যেতে চাইছে ওগুলো খুব পারফেক্টলি বলছে। অ্যান্ড আই এম রিয়েলি সারপ্রাইজ, এত শর্ট ফিল্মগুলো আসলে খুব কম সময়ের হয়, অ্যান্ড এদের ম্যাক্সিমাম অ্যাভারেজ রান টাইম 4 মিনিটের মতন, একটা দুইটা বাদে বেশ কয়েকটা একটা 8 মিনিট, একটা 14 মিনিট। বাট ইচ ওয়ান অফ দেম এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে গল্পগুলো বলে গেছে যে আমি লিটারালি সারপ্রাইজ। আসলে এইগুলা আই ওয়াজ রিয়েলি মিসিং দিস কাইন্ড অফ থিংস অনেকদিন ধরে। সো আমি রিয়েলি খুব এনজয় করছি। আমি এক বছরে 10টায় দেখে উঠে গেছি, এর মধ্যে বেশ কয়েকবার আসলে টানা রিওয়াচ দিছি। সবথেকে বেস্ট ব্যাপার হইলো শুধুমাত্র এই 10টা শর্ট ফিল্মের প্রত্যেকটা গল্প যে আলাদা তা না, গল্প তো অবশ্যই আলাদা, কিন্তু একই সাথে প্রত্যেকটা গল্প যেরকম ইউনিক, প্রত্যেকটা গল্পের স্টোরি টেলিং, যেভাবে গল্পটা বলা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, ডিরেকশন বা প্রত্যেকটা গল্পের ট্রিটমেন্টও কিন্তু খুবই ইউনিক, খুবই আলাদা। প্রত্যেকটা ডিরেক্টর তাদের নিজস্ব বা পার্সোনাল ফ্লেভার অ্যাড করার ট্রাই করছে, হুইচ মেড ইট মোর অ্যামেজিং টু বি অনেস্ট। কীভাবে আপনি যখনই দেখবেন আসলে তখনই আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফিল্মে, প্রত্যেকটা শর্ট ফিল্মে খুবই যত্ন করে বানানো হয়েছে, খুবই যত্ন নিয়ে বানানো। আপনি প্রত্যেকটা ফ্রেমে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এই জিনিসটা তো আলাদা কোনো মেট্রিক্স থাকে না, যত্নের আসলেই কোনো মেট্রিক্স থাকে না। আমরা ম্যাক্সিমাম টাইমে সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন ওই জিনিসগুলো নিয়ে মাথা কামায়, ওই জিনিসগুলো ভিজিবল বা হেয়ারেবল, কিন্তু প্রত্যেকটা ফ্রেমে যে যত্ন ধরা পড়ে, আমি এই শর্ট ফিল্মগুলো দেখার পরে বুঝছি যে দেখলেই বোঝা যায় যে যারা কাজ করছে বিহাইন্ড দ্য ক্যামেরা বা যারা এই জিনিসটারে ডিরেক্ট করছে তারা খুব যত্ন নিয়ে বিষয়টারে ট্রিট করছে, যত্ন নিয়ে বানাইছে বিষয়টারে। অ্যান্ড আরও যেটা বলতে চাইছিলাম যেটা হইলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফ্রেমিংয়ের কথা বা সিনেমাটোগ্রাফির কথা আমি অতটা করে বলবো না, দে মেড ইট রিয়েলি লুক কুল টু বি অনেস্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ওয়াজ টপ নচ। টোটাল প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম বা প্রত্যেকটা যে গল্প বলা হয়েছে প্রত্যেকটা গল্প অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো সেট করা হয়েছে, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তো এখন যদি বলি অ্যাক্টিংয়ের কথা, অলরেডি আমি একবার বলছি এরা আসলে দুর্দান্ত কাস্টিং নিচ্ছে, যারা আসলে অ্যাক্ট করতে পারে এবং এরা ওই স্পেসিফিক ক্যারেক্টারের জন্য আসলে পারফেক্ট। এদের কাস্টিং ডিরেক্টর আসলে দুর্দান্ত, যে এরকম বাইছা বাইছা কাস্টিং করছে। কিন্তু স্পেসিফিক্যালি 2-3 জনের কথা আমার বলাই লাগবে যাদের দেখে আমার কাছে মনে হয়েছে ব্রিলিয়ান্ট, অ্যান্ড আমি যদি কখনো মুভি বা সিরিজ বানাই আই উইল অবভিয়াসলি কাস্ট দেম। এর মধ্যে প্রথম হইল গিয়ে রিজভি রাজু ভাই। হোয়াট আর ইউ ম্যান, মানে উনি 10টা এই শর্ট ফিল্মের মধ্যে বেশ অনেকগুলোর মধ্যে ছিলেন ভাই। প্রত্যেকটা ক্যারেক্টারে মনে ন্যাচারালি একদম মিশেই গেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের শেড আলাদা, প্রত্যেকটা ক্যারেক্টারের ট্রিটমেন্ট আলাদা, প্রত্যেকটা ক্যারেক্টারের মানে প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার থেকে প্রচণ্ডভাবে আলাদা, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে সে এমনভাবে অ্যাক্টিং করছে মনে হয়েছে যে সে ওই লাইফটা বা ওই ক্যারেক্টারটাই লিভ করতেছে, হুইচ অ্যাকচুয়ালি অ্যামেজিং ভাই। ঠিক আছে, ওনার আগেও আমি কাজ দেখছি, বাট এইগুলার এই টানা 10টা দেখছি তো প্রত্যেকটার মধ্যে একটু পরে পরে যখন আলাদা আলাদা ক্যারেক্টারে উনি আসতেছেন, আমি একদম মানে আই ওয়াজ রিয়েলি ম্যাড যে কেমনে পারতেছে এই লোক। আর 2 নম্বরে হইল গিয়া স্পাইটে এক ভাই ছিল, স্পাইটে যে মেল ক্যারেক্টারটা করছে খুব সম্ভবত শরণ ভাই, নাম ভুল হইলে আই এম রিয়েলি সরি। ভাইরে অবশ্যই আমি পার্সোনালি চমক দিছি একটা স্প্রাইট খাওয়ার নিমন্ত্রণ জানাইয়া। ওই স্পেসিফিক্যাল স্টোরিটার লাগে আমার কাছে মনে হয়েছে ওই ভাই ছাড়া আসলে অন্য কেউ আসলে বেটার করতে পারতো না। মানে দেখার পর আমার কাছে মনে হয়েছে মানে it feels really realistic, it feels really good to see him on the screen, so আমার কাছে ভালো লাগছে ওইটা। আর 3 নম্বরে ওই ভাইয়ের কথা আমার আসলে বলাই লাগবে, হুইচ আই থিঙ্ক হি ইজ দ্য নেক্সট বিগ থিং অফ বাংলাদেশ, আহমেদ সানি ভাই। একটা লোক গান লিখে, গান সুর করে, গান গায়, প্রত্যেকটাতে সে বেস্ট। অ্যাক্টিংও একটা লোক কেমন এরকম টপ নচ হয়। ভাইয়ের যে স্টোরিটাতে কাজ করছে আহমেদ সানি ভাই, যেটাতে কাজ করা হয়েছে ওনারে, ওইটার নাম সম্ভবত অন দ্য কন্ট্রারি। ওইটা একটু আউট অফ দ্য বক্স, পুরো 10টার মধ্যে এটা সবথেকে রান টাইম সবচেয়ে বেশি এবং এটা একটু আউট অফ দ্য বক্স। আর আই এম রিয়েলি
মানে সারপ্রাইজ বলবো না, আমি ওনার অ্যাক্টিং আগেও দেখছি, কাইজারে দেখছি বা আদার ইয়াগুলোতে দেখছি, হি ইজ রিয়েলি গুড, বাট এইখানে আমার কাছে একটু বেশি ভালো লাগছে। অ্যান্ড আই প্রমিস ভাই, আমি যদি কখনো মুভি বানাই আপনার একটা কোল্ড ব্লাডেড একটা ক্রিমিনাল টাইপ ভিলেনের ক্যারেক্টারে আমি সত্যিই কাস্ট করব, যদি এই টাইপের ক্যারেক্টার আপনি এখনও করেন নাই। অ্যান্ড প্রত্যেকটা স্টোরির আলাদা আলাদা করে আমি নাম বলতেছি না, নাম বলার কোনো দরকার নেই, আপনারা দেখে নেবেন, খুবই ফ্রিতেই দেওয়া আছে ইউটিউবে, আর খুবই ছোটো ছোটো রান টাইম। সো এত স্টোরি প্লট টট বলে আপনাদের বল করবো না, জাস্ট গো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড ইউ মাস্ট ওয়াচ ইট, ঠিক আছে? কিন্তু আমার পার্সোনাল ফেভারিট যে কয়টা, ওইটা আমি একটু নাম বলতেছি, একটু হরর ফোকলোর টাইপ একটা ছিল, ওইটা হলো লোক। ওইটার ওভারঅল সিনেমাটোগ্রাফি থেকে ধইরা টোটাল যে গল্প বলার ধরন এবং গল্পটা আমার কাছে আসলেই জোস লাগছে। বাংলাদেশ যেই টাইমে দাঁড়ায় আছে এখন, বর্তমান যে পরিস্থিতি, ওই টাইমে এরকম একটা স্ট্রং মেসেজ দেয়া, মেসেজ টাইপের, মেসেজ বলবো না, একটা এরকম একটা গল্প আসলে খুব দরকার ছিল। আমার কাছে আসলেই ভালো লাগছে, ফোকলোরের সাথে বর্তমান সিচুয়েশন যেভাবে ব্লেন্ড হয়েছে, আই রিয়েলি লাভ দ্যাট। আর স্পাইট আসলে আমার ভালো লাগছে, স্পাইটটা একটু রিয়েলিটি ঘেঁষা, একটু রমকম টাইপের, এটা আমার আসলেই ভালো লাগছে। সেম গোস ফর তেলাপোকা অল্প একটু স্যাটার টাইপের, অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড। আর ফোরসেল, রিজভি রাজু ভাইয়ের যে ফোরসেলটা ছিল, ফোরসেল, ওইটা আমার কাছে বেশ ভালো লাগছে, বিশেষ করে ওটার গানটা, ওই গানটা যেভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে টোটাল সিনারিও এবং টোটাল আর কি প্যাকেজটার সাথে যেমন গেছে, আমার কাছে খুবই 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 ভালো লাগছে। অ্যান্ড তবে হুদাই মিস প্রথম যেটা আছে, ওইটা আমার কাছে বেশ ভালো লাগছে, ওইটা বেশ একটু লাইট টু ওয়েট কমেডি টাইপের প্রথম এপিসোড ছিল, তো ওইটা দেখে আমার বেশ ভালো লাগছে, ওইটা একটু পুরাটা জার্নির জন্য একটা টোন সেট করে দিচ্ছে। অ্যান্ড ওইটার মধ্যে রিজভি রাজু ভাইয়ের যে ক্যারেক্টারটা, ভাই ওইটা হিলারিয়াস একটা ক্যারেক্টার, আমার কাছে বেশ ভালো লাগছে। আর লোক যেরকম ভালো লাগছে, ইন অ্যানাদার ওয়ার্ল্ডটাও আমার কাছে ওই স্পেসিফিক টাইপেরই লাগছে। স্পেসিফিক বলতে কি, এটা খুবই কামিং এজ টাইপের, বাট বর্তমানে যে সিচুয়েশন আমরা ফেস করতেছি, ওইটার সাথে বেশ ভালোভাবে যায়, পিপল উইল গেট এ রিয়েলিটি চেক। তবে সব থেকে বেশি আমার যেটা ভালো লাগছে, ওইটা হইল গিয়া সোলমেট ভাই। এটা দেখার পর আমি আমার হাসি থামাইতেই পারি নাই, মানে একটা মানুষ কেমনে এই টাইপের চিন্তা ভাবনা করতে পারে যে একটা জুতারে দিয়ে এই টাইপের আমি গল্প বলাবো, এই টাইপের একটা ফিলোসফি বা একটা থট আমি মানুষকে বুঝাবো, এরকম সুন্দর করে একটা জুতার মাধ্যমে একটা স্টোরি মানুষ কেমনে বলতে পারে। আই ওয়াজ সো সারপ্রাইজড অ্যান্ড মানে সো ইমপ্রেসড। আমি এই ডিরেক্টর যে আদিল ইমাম ভাই, ওই ভাইরে আমি নক দিছি ফেসবুকে, ডিরেক্ট নক দিয়ে দিয়েছে ভাই। অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ ভাই, এই গল্পটা আমার কাছে আসলেই ভালো লাগছে, কারণ স্যাটায়ার টাইপের কমেডি বাংলাদেশে খুবই কম হয়, এর মধ্যে এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিকের একটা আমার কাছে মনে হয়েছে। যে স্টোরি টেলিংয়ের যে বিষয়টা, যেভাবে স্টোরিটা বলা হয়েছে, সব মিলাই আমি একদম হাসতে হাসতে শেষ হয়। অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্যাট। যেটা বলছিলাম যে আগে আমি কয়েকবার টানা দেখছি, এর মধ্যে সব থেকে বেশি দেখছি সোলমেটটা। আর সোলমেটের একটা গান আছে, গানটা আমার কাছে জোস লাগছে। আমি এখন বলতেছি আর চিন্তা করতেছি, আমি এখনও হাসি থামাইতে পারতেছি না। ইট ওয়াজ রিয়েলি গুড, সো ইউ শুড ওয়াচ ইট। তবে সোলমেট দেখার ক্ষেত্রে আমি একটা কথা বলি, ইউ অলরেডি নো ইটস এ স্যাটায়ার। সো এই ইউটিউবে যখন দেখবেন, নিচে ডেসক্রিপশন বক্সে একটু লেখা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে যে একটু এটা আসলে কি বুঝাইতে চাইছে। আই উইল রিয়েলি রেকমেন্ড আপনি দেখবেন না ওইটা, আপনি ওইটা আগে পড়বেন না, আপনি ফার্স্টে দেখবেন, নিজে যেরকমভাবে ডিক্রিপ্ট করতে চান, এক্সপ্লেনেশন নিতে চান নিজেরভাবে, ওইভাবে নেন। এই স্যাটায়ারটা আপনি কীভাবে গ্রহণ করতেছেন ওইটা আপনি নিজে পার্সোনালি নেন। তারপরেও যদি না বুঝেন, তখন আপনি একটু আর কি শুধু ডিরেক্টর থট জানার জন্য, ডিরেক্টর কী বুঝে ওইটা এইভাবে বানাইছে, ওইটার জন্য আপনি ডিসক্রিপশনটা পড়তে পারেন। বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। সো টাইম ওয়েস্ট করেন না, তাড়াতাড়ি দেখে ফেলেন, 1 ঘন্টার মতন লাগবে, বাট ইটস রিয়েলি ওর্থ ওয়াচিং। আর অল ওভার সব বিষয় মিলে শুধুমাত্র আমার একটা কমপ্লেন থাকবে এই ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স ভাইদের কাছে, জাস্ট প্রমোট ইট ভাই, একদম জাস্ট ইয়ার মতন প্রমোট করেন, পাগলদের মতন প্রমোট করেন। ইউ রিয়েলি মেড সাম গুড শিট, সো লেট পিপল নো যে আপনারা আসলেই পারেন। আর একটা জিনিস আমি বুঝছি, যারা আমার মতন ওয়ানাবি ফিল্ম মেকার, বা ওয়ানাবি বলবো না, যারা ড্রিম দেখেন যে সামডে ইউ উইল মেক সাম মুভি, অ্যান্ড প্রত্যেকটা মুভি সিরিজ বা এই টাইপের কিছু, অ্যান্ড ইউ অলওয়েজ ফিল লাইক যে মুভি টুভি বানাইতে বা সিরিজ বানাইতে আসলে অনেক কিছু লাগে, কি বলা যায়, অনেক সরঞ্জাম লাগে, অনেক খরচ আছে, এই লাগে সেই লাগে, অনেক কিছু, যে ব্যাক অফ দ্য মাইন্ড যে চিন্তাভাবনা আছে, এইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে ইটস নট লাইক দ্যাট। এই মুভি বানাইতে হইলে বা সিনেমা বানাইতে হলে সব থেকে বেশি যেটা লাগে, ওইটা খুব সম্ভবত যত্ন, গল্পটা বলার যে যত্ন নিয়ে গল্প বলার যে গুণটা, বা যত্ন নিয়ে গল্প বলার যে প্যাশনটা, ওইটা থাকলে আসলে মুভি বানানো পসিবল। খরচ, বাজেট, বিগ লোকেশন, ওগুলো আসলে ম্যাটার করে না, যত্নটা জরুরি।